নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন পডকাস্ট ভিডিও। আর আজকের এই পডকাস্ট ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের যিনি অতিথি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরই একজন। তার পরিচয় দিতে গেলে এটা বলতেই হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু এবং তারই ছেলে অশোকনাথ বসুর মেয়ে হচ্ছেন জয়ন্তী রক্ষিত। এবং তার কাছ থেকে প্রায় দীর্ঘ 3 ঘন্টা আলাপ আলোচনা এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের পর আমরা অনেক তথ্য কিন্তু পেয়েছি, এবং সেই তথ্যগুলোই আমরা আপনাদের সামনে বিভিন্ন পর্বে নিয়ে আসব। মূলত 3টি পর্বে তার এই সাক্ষাৎকারটি আপলোড করা হবে এবং সেখানে অনেক ধরনের তথ্য থাকবে। যারা আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং এই ভিডিওটা দেখার পর আপনার কি মতামত সেটাও কিন্তু আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা, এই পডকাস্টটা শুরু করা যাক। বাচ্চাগুলো বলছে মা ফ্যান দাও, ভাত দাও, তোমার থেকেও ছোট ছোট বাচ্চা, তো তারা খেতে পায় না, তুমি এখানে খাবারগুলো নষ্ট করছো। অনেক কিছু বাবা যেগুলো বলতে পারতেন বলেননি। মানে উনি বাবাকে অনেক সময় বাংলায় লিখতেন, কেন ওর পেছনে তো স্পাই থাকতো। উনি ইচ্ছে করে বোধহয় বাংলায় লিখতেন, কিছু কিছু বাবা লিখে দিয়েছেন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তখন বাবা বলতেন কি জানি, এক এক সময় মনে হয় স্টালিন ভীষণ, বাবা না অর্ধেক কথা, স্টালিনটা ভীষণ খুনে ছিল। তার মানে কি, একদিন বলছেন হঠাৎ করে ওর গলা যদি শুনতাম আমি ঠিক ধরে ফেলতাম। বাবা কোনোদিন কংগ্রেসকে ভোট দিতেন না, কোনোদিন সিপিএম কে ভোট দিতেন না, ওয়ার ক্রিমিনাল ট্র্যাকটা দিয়ে দিত। তো তখন আমার মানে জিজ্ঞেস করতে পারতাম যে ওয়ার ক্রিমিনাল ট্র্যাক দিলে তো কি হলো, তাতে কি এসে গেল, উনি তো নেই। মানে বাবা বলছেন আমি সে পুড়িয়ে করতে পারছি না, আর ওপরে বাথরুমের জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। মানে উনি নাকি আবার বলতেন তোমরা যাচ্ছ একটু ইলিশ মাছ নিয়ে যাবে, সুগি খেতে ভীষণ ভালোবাসে। মানে সুরেশ বোস বলবেন, ছোট ভাই তো, আর ও তো যেতে পারছে না, বলছে তুমি কোনোদিন আসবে না আমার কাছে, কারণ নেতাজির তো টাকা পয়সা নেই। তার জন্যে দাদাভাই 4 লাখ টাকা সেই যুগে ধার করেছিলেন, কাগজটা করতে ফ্লোট করতে পয়সা লাগে। তো সে 4 লাখ টাকা ধার করেছে, রুবেন পার্কে বাড়িটা মর্গেজ করেছিলেন। বলেছিলেন কংগ্রেস থেকে ওকে এমনভাবে তাড়িয়ে দিল, তারপর শিশির কি করে কংগ্রেস গেল। এই কি পাগল ছেলে রে বাবা, এখন আমি কি খাবার করবো তোমার, মানে অসময়ে তুমি এসে বলছো খাবার করে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু একটা করে দাও। এটা জিজ্ঞেস করা হয়নি তখনকার দিনে কি মেয়ে পুলিশ ছিল না ছিল না। জয়ন্তীদি নমস্কার আমাদের চ্যানেলে, আপনাকে স্বাগত জানাই। তো কেমন আছেন প্রথমে একটু বলুন। এমনি তো ঠিকই আছি, ভালোই আছি। বয়সটা বাড়ছে, সেটা তো উপায় নেই, থামানো যাবে না, সেটা তো বাড়বে, ভালোই আছে। তো দিদি আজকে যেটা মূলত প্রচুর প্রশ্ন, মানে অনেক মানুষই আমাকে করেছেন যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন প্রতিদিন, আপনাকে এই চ্যানেলে আনা এবং আপনার কাছ থেকে অনেক কিছু শোনা, তাদেরও একটা ইচ্ছে, আমারও একটা ইচ্ছে অনেকদিনের ছিল। তো দিদি প্রথমে একটা প্রশ্ন করব, যে ধরুন আমরা সাধারণ পরিবারে ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনি অবশ্যই পরিবারে বড় হয়েছেন, সাধারণ পরিবার, কিন্তু সেটা নেতাজির পরিবার, এবং সেই পরিবারে আরো অনেক বিজ্ঞ জ্ঞানী মানুষেরা আছেন। তো আপনি এই যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, এটা মানে কেমন ছিল? এটা এই বড় হয়ে ওঠাটার মধ্যে নেতাজির কি প্রভাব ছিল, বা আপনার বাড়ির কি প্রভাব ছিল? নেতাজির তো অনেকই প্রভাব ছিল, কারণ একটা তো ওই নেতাজিকে তো আমি নেতাজি বলি না, আমি রানা দাদা ভাই বলি। তো আমাকে একদিন আমার একটি কাজিন জিজ্ঞেস করলো তুমি বেশ রানা দাদা ভাই বলো তো। তা মানে ও ভাবছে ওরা সব নেতাজি বলে, তারা আমার থেকে ছোট। তো আমার বাবা তো বড় ছিলেন, পিসিদের মেয়েটেরা তো অনেকটাই ছোট। তো আমি বললাম দেখো আমি সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে বোধহয় আমার নিজের ধারণা যে আমাকে বোধহয় তখন একটা জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, পিসিদেরও বিয়ে টিয়ে হয়নি, তো আমি তাদের সঙ্গেও অনেক অ্যালাইন করতাম। আর আমি বাড়িতে একজন বাচ্চা ছিল তখন, মানে বেশ কিছুদিন একাই ছিলাম। আমার ভাই আমার থেকে ছোট 4 বছরে। তো যাই হোক, তো আমার মনে হয় বোধহয় ছবি টবি দেখতাম, কিন্তু যদি জিজ্ঞেস করতাম ইনিকে, তখন বলেছে ইনি হলেন তোমার, আমরা রাঙা কাকাবাবু বলি, তুমি ওকে রাঙা দাদা ভাই বলবে। তো আমি রাঙা দাদা ভাই বলেই বলি কথাটা, মানে তো আমি আমার রেফারেন্সটা সবসময় রাঙা দাদা ভাই হয়, আমি নেতাজিটা বলিনি। নেতাজিটা তো উনি পরে হয়েছে। তো আমি ওইটা বলি, তাই একটা। কিন্তু আমি জিজ্ঞেস করতাম আমার মাকে যে সে কোথায় তিনি রাঙা দাদা ভাই, তো মা বলতেন উনি চলে গেছেন।
চলে গেছেন, কোথায় চলে গেছেন? সে চলে গেছেন, মানে আমি বোধহয় বুঝবো না বলে বলতেন চলে গেছেন। তেমন উনি আসবেন না, তখন বলতেন জানি না, মানে উত্তরটা এরকম ছিল, জানি না। তো এইভাবে যখন বড় হলাম বুঝলাম যে বাড়ির মধ্যে একটা মেয়ে যে একজন কেউ ছিল, কিন্তু সে চলে গেছে, সে নেই। তারপর আস্তে আস্তে বুঝতে শিখলাম যে তিনি দেশের কাজ করতেন, মানে সেটা মার কাছেই বেশি শুনেছি। উনি দেশের কাজ করতেন, উনি দেশকে স্বাধীন করার জন্য চলে গেছেন। আমাদের দেশটা তো পরাধীন ছিল। তো তখন মানে পরাধীন অমুক তমুক এত মাথায় ঢুকতো না আমার, সত্যি কথা বলতে গেলে, মানে খুব ছোটবেলায়। কারণ একটা জিনিস আমার মনে আছে, আমার একদিন আমি খুব দুষ্টুমি করছি, খাওয়া নিয়ে মাকে ভীষণ জ্বালাতাম। তো আমার ঠাকুমার শক্ত মহিলা ছিলেন, বলতেন খাবার নিয়ে পাতে নষ্ট করবে না। আচ্ছা। আর তুমি এটা খাচ্ছ না, ওইটা খাচ্ছ না, তুমি খালি তোমার মাকে বিরক্ত করতেছো। আর মা বলতেন, মানে আমার ভাই তখন জন্মেছে, সে টুকটুক করে খেয়ে নিত, যা খেতে পারে খেয়ে, দুষ্টুমি করতো না। আমি বেশি দুষ্টুমি করতাম। তো মা বলতেন, পাছে ঠাকুমা রাগ করেন, মা বলতেন আমি তোমাকে খাইয়ে দেবো, মানে করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতেন। তো ঠাকুমা দেখেছেন, দেখে আমাকে বলছেন, শোনো তুমি উঠে এসো আমার কাছে, বলে আমাকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বারান্দাতে বলছেন, শোনো ওইখান দিয়ে দেখো বাচ্চাগুলো বলছে মা ফ্যান দাও, ভাত দাও, তোমার থেকেও ছোট ছোট বাচ্চা, তো তারা খেতে পায় না, তুমি এখানে খাবারগুলো নষ্ট করছো। তো ওইটা যে মাথায় ঢোকালেন, ওইটা কিন্তু সারা জীবনের জন্য মনে রেখেন যে খাবার নিয়ে নষ্ট করতে হয় না। মানে তখনকার দিনে শাসন বলুন বা যাই হোক, ওই যে কথাটা উনি বললেন, মানে দ্যাট হ্যাজ ডান আ ভেরি গুড থিং ফর মি। আমার ওই ওয়েস্ট করা ভাল লাগে না। মানে ছোট থেকে একটা নীতিবোধের শিক্ষাটা ছিল। হ্যাঁ, সেটা ছিল। এবং বললেন, মানে রেগে মেগে বললেন যে তুমি, মানে বেশ চোখ টোক বড় বড় করে বললেন, তুমি এরকম করে এখানে খাবারগুলো ফেলছো আর ওই বাচ্চাগুলো খেতে পারে না, তা তুমি জানো? তখন আমি একটু হাঁ করে রইলাম, কি আর বলবো, ওর মুখের উপর তো কিছু বলতে পারি না। মানে খুব বিরক্ত হয়ে বললেন আর কি, যে তুমি রোজ এরকম দুষ্টুমি করো আমি দেখি, আর খাবার ফেলে দেবার তাল মানে লুকিয়ে রেখে দাও, এটা ওটা খাবো না করে। তো তো ওই যে শেখালেন খাবারটা ওয়েস্ট করা, আমি আমার ছেলে মেয়েদের বলতাম তোমরা যে না খাবে খেও না, আমি রেখে দেবো, কাউকে দিয়ে দেবো, সেও ভালো, কিন্তু তোমরা খাবারটা নিয়ে নষ্ট করো না, ফুডটা ওয়েস্ট করতে হয় না, আমরা এটা শিখেই বড় হয়েছি, তোমরাও খাবারটা নিয়ে নষ্ট করবে না, খাবো না বলে ছেলে ফেলে দিলাম, এটা করবে না। যাই হোক, সেটা অবশ্য তারা শুনেছে, মোটামুটি কথা শুনেছে। দিদি আরেকটা যেটা প্রশ্ন করবো যে মানে নেতাজিকে নিয়ে আমরা বহু বই পড়ি, তার লেখা পড়ি, কখনো তরুণের স্বপ্ন পড়ছি, কখনো ভারত পথিক পড়ছি, তো সেখানে দেখতে পাচ্ছি কখনো তিনি খুব বাস্তববাদী, কখনো তিনি খুব মনে হচ্ছে যে লোকটা এতটা আবেগী। তো মানে আপনি পরিবারের কাছ থেকে কি শুনেছেন, নেতাজি মানে খুবই আবেগী না তার বুদ্ধিমত্তা, তার মানে তিনি ওভারঅল কেমন একটা মানুষ ছিলেন? যদি সেইটা বলো, ফ্যামিলির কাছ থেকে খুব বেশি কিছু শুনিনি, কারণ আমার বাবা ভীষণ কোয়াইট লোক ছিলেন, বই ফই নিয়েই থাকতেন বেশি। আপনার বাবা তো অনেকটা সময় জার্মানিতেও কাটিয়েছেন ওনার সঙ্গে। কিন্তু বাবা খুব যে একটা ভীষণ অল্প করতেন নেতাজি সম্বন্ধে, করতেন না, কমই করতেন। সেটা কারণটা আমি ঠিক বলতে পারবো না। অনেক কিছু বাবা যেগুলো বলতে পারতেন বলেননি, যেমন ওই বাবা যখন চিঠিগুলো খালি আমাকে বললেন, আমি তখন মালয়েশিয়াতে বোধহয় থাকি, তখন বোধহয় বাবা চিঠিগুলো নিয়ে কি করবেন ভাবছেন, কতগুলো চিঠি, তো আমায় বলে তুই তো এদিক ওদিক ঘুরে যা, তুই চিঠিগুলো রাখবি। তারপরে আমি বললাম চিঠিগুলো না, তুই যদি রাখিস, কিন্তু তুই এদেশ ওদেশ করে বেড়াস, তো মানে বদলি কাজ তো, মানে আমি প্রথমে মালয়েশিয়া ছিলাম, তারপর ইন্দোনেশিয়া গেছিলাম। তো মানে যখন ইন্দোনেশিয়া গেছি তখনই বোধহয় বাবা বলেছিল, মানে ঠিক তারিখটা মনে নেই, তো বলছেন চিঠিগুলো কি তুই রাখবি? তো বাবা বললেন তুই তো এদিক ওদিক ঘুরে বেড়াস, তা আমি বললাম আমি তাহলে ন্যাশনাল লাইব্রেরিতে দিয়ে দেবো। তা বললাম ঠিক আছে, সেটাই বোধহয় ভালো হবে, লোকে তাহলে দেখতে পাবে, ওনার চিঠি মানে তখন মূল্যবান ইতিহাস হয়ে গেছেন। আর সত্যি আমি এখান সেখান যাই, কোথায় ভুলে ফেলে দিলাম, সংরক্ষণের একটা ব্যাপার থাকে।
আপনি দিয়ে দিন। দিয়ে তো দিয়েছি। এখন তো সেই রিসার্চার আমার পেছনে পড়েছে, বাবা সমস্ত চিঠিগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছে। কারণ উনি বাবাকে অনেক সময় বাংলায় লিখতেন, কেন ওর পেছনে তো স্পাই থাকতো। উনি ইচ্ছে করে বোধহয় বাংলায় লিখতেন, কিছু কিছু বাবা লিখে দিয়েছেন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। সেসব কিছু বাংলা চিঠি রয়েছে, মানে অরিজিনাল গুলো বাংলা, তো এমনি অরিজিনাল চিঠির যে ইংরেজি ভার্সনটা সেটা আমার কাছে আছে। আচ্ছা, সেই চিঠিটা আছে। না কিন্তু ধরুন বাবার কাছ থেকে তো মানে কোনো না কোনো সময় কোনো বিষয় তো শুনেছেন যে মানে সুভাষচন্দ্র বোসের ভাবধারা বা তার যে মতাদর্শ। মজার ব্যাপার কিরকম শুনেছি জানো, সেগুলো এই পরের ফেজে চলেছে হবে সেটা। আমি যখন আসতাম তো 70-80 সাল, আমি 70-73 সালে গেছি মালয়েশিয়া, 10 বছর ওখানে, তারপরে ইন্দোনেশিয়াতে গেছি আরো বেশি, 14 বছর। তো ফিরেছি যখন, বাবা তখন মারা গেছে। আচ্ছা, তো তার মধ্যে যখন আসতাম আমি এসে বলতাম, কারণ মালয়েশিয়াতেও কিছু কিছু লোক ছিল, যেমন অনেক ডাক্তার ছিলেন যারা আমার কাকা অবশ্যই পড়েছেন। তো ওরা কি করে জানি খবর পেয়ে গেছিলেন যে কাকাবাবু তো মানে ভাইপো, তো আমি ওর ভাইঝি, তো তারা সব খবর টবর পেয়ে গেছিলেন যে আমি ওই ফ্যামিলি। তো সবাই জিজ্ঞেস করতো কি হলো বলো তো, তোমরা জানো কিছু, তোমরা কিছু জানো? আমি কিছুই বলতে পারতাম না, কোথায় গেছেন কি করছেন আমি কি করে বলবো, আমি তো জানি না। তবে এসে বাবাকে জিজ্ঞেস করতাম যে কোনো খবর পেয়েছেন কি, তখন বাবা বলতেন কি জানি, এক এক সময় মনে হয় স্টালিন ভীষণ, বাবা না ওরকম অর্ধেক অর্ধেক কথা, স্টালিনটা ভীষণ খুনে ছিল। তার মানে কি স্টালিন খুন করে দিয়েছে, মানে পুরোটা বললে বোধ হয় ওইটুকু বলে ছেড়ে গেলেন। তারপরে একদিন বলছেন, সেটা পরে, সেটা সেই রেফারেন্সটা বলছি আমি, বাবার কাছে ওই মহামানব আসে এবং জয়শ্রী পত্রিকা সব আসতো। মহামানবটা দেখতাম, বাবা খুব পড়াশোনা করতেন, সব সময় পাশে বই থাকতো। আর জয়শ্রী পত্রিকাগুলো বাবার বসুমতী দেশ ফেস থাকতো, আমি তো আরো দেশে পেতাম না, ওইগুলো নিয়ে পড়ে ফেলতাম। কিন্তু জয়শ্রীটা দেখে আমার কোনোদিন পড়ার কোনো ঔৎসুক্য জাগেনি। ওখানে কিন্তু পুরোনো এতে কিছু কিছু আর্টিকেলস থাকতো, ওরা লিখতো, মানে একটু মানে ছদ্মভাবেই লিখতো, ডিরেক্টলি লিখতো না, কিন্তু বাবা ওগুলো পড়তেন টড়তেন। তো তারপরে আমার যেটা শুনলাম, আমি তো বিদেশে থাকতাম, আর আমার বোনের একটু পরে বিয়ে হয়েছে, ও তো ছোট, অনেকটা ছোট আমার থেকে, তো ওর বিয়ে হয়েছে একটু অবভিয়াসলি পরে, ও একটু বেশি দিন ছিল। তো ও আমাকে খবর দিল, বলছে যে শোনো দিদি, ওই সব নিয়ে বাবা গডরেজে তুলে রেখে দিতেন, আর আমাদের পড়তেও বলতেন না। তো একদিন বলছেন হঠাৎ করে, ওর গলা যদি শুনতাম আমি ঠিক ধরে ফেলতাম। আমি ভাবছি এটা বললেন কেন, রাও কাকুর গলা শুনলে ধরে ফেলতেন। আমার মনে হয় বাবা ওই গুন্ডামি বাবার সমানে জানতেন, ভগবানজির সম্বন্ধে ওনার ধারণা ছিল। এবং হ্যাঁ ধারণা ছিল, কারণ বিজয় বাবুদা বাবা ওই লীলা রায়ের বাড়ি খুব যেতেন দেখা করতেন, লীলা রায়ের সঙ্গে তো উনি কাজ করতেন, তো সেখানে যেতেন, সেটা আমার ভাই বোন দুজনেই। লীলা রয়ের কাছে যাওয়া মানে তো ভগবানজির খবর পাওয়াই, কারণ লীলা রয় ভগবানজির সঙ্গে, লীলা রয় নাকি বাবাকে ডিরেক্টলি কিছু বলেননি, কিন্তু পরে ওর যে বিজয় নাম, যিনি ওনার অ্যাডপ্টেড সান, তিনি, তারা সব তারাই তো পরে পরে যেতেন সেই দলটা যারা ছিলেন, অনুশীলন সংঘ, আর অনুশীলন সমিতি, শ্রী সংঘ, ওই লীলা রায় অনিল রায়দের গ্রুপ একটা, তো ওই গ্রুপটা তো যেত ওর কাছে। তো ওরা বাবাকে একটা চিঠি এনে দেখিয়েছিলেন, তা আমি ওদের বললাম যে চিঠিটা দেখে আমার বাবা কি উত্তর দিলেন। বাবাও তেমনি, বাবা বলছেন ভেরি ইন্ট্রিগিং, কিছুই বলেনি, এদিকেও বলেনি ওদিকেও বলেনি। কিন্তু মানে কিন্তু ওই বললাম না, একদিন বলে আমি যে রাও কাকুর গলাটা শুনতাম আমি ঠিক ধরে ফেলতাম, ওই কথাটা কেন বললেন। মানে আপনি যে এই সময়টার যেটা কথাটা বলছেন, এই মানে উনি যখন পড়াশোনা করছেন সেই সময়টা মানে একটা 70 সাল 80 সাল, কিন্তু 70 সালে তো আমরা ভগবানজির কার্যকলাপ দেখতে পাচ্ছি। তা উনি কি, আপনার কাছে এরকম কোনো তথ্য আছে যে উনি কখনো দেখা করতে গেছিলেন ভগবানজির সঙ্গে? কখনো যাননি? তো এইটা কারণ বাবা রেগুলার চিঠি লিখতেন, বাবা কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সব বাবার মানে খবর পেতেন, আর তার তো মা তো বলতেন যে বাবা অমুক জায়গায় গেছে। কিন্তু আপনার কি মনে হয় উনি গেলেন না কেন? যেটা আমার মনে হয়, কারণ বাবা রানাদাদা ভাইয়ের মানে ভীষণই মানে অনুগত ভক্ত যাকে বলে, কারণ
বাবা কোনোদিন কংগ্রেসকে ভোট দিতেন না, কোনোদিন সিপিএম কে ভোট দিতেন না। কাকে দিতেন আমি জানি না। ফরওয়ার্ড ব্লক তো জয়েন করে গেল সিপিএম এর সঙ্গে না, কাজে কাকে দিতেন আমি জানি না, সেভাবে জিজ্ঞেসও করিনি, মাথায় আসেনি কোনোদিন যে কাউকে তো ভোট দেবেন, কাকে দিতেন। সেই সময় তো নোটার অপশন ছিল না, কোনো না কোনো পার্টিকে ভোট দিতেই হবে। হ্যাঁ, কাকে দিতেন কি করতেন আমি জানি না। তো মানে জানি না, দুজনকে দিতেন না কেন, কংগ্রেসকে মোটেই দিতেন না। তা আমার সেজ কাকা যখন কংগ্রেসকে জয়েন করলেন, সে যে কি দুঃখ, আমি এসে এসে যতবারই, আর তখন আমি আসতাম বেশি, দুবার করে কলকাতা আসতাম, কারণ মেয়ে এখানে পড়াশোনা করছিল যখন আমরা ইন্ডোনেশিয়া গেলাম, ওর স্কুল হয়ে গেছে, তো ওকে আমরা কলকাতায় পাঠিয়েছিলাম। তো যাই হোক, সেই কারণেও আরো এসে থাকতাম ওর সঙ্গে, যাতে ও মানে একটু তো। কিন্তু আপনি সেই সময় মানে ভগবানজি বা কিচ্ছু সম্বন্ধে কোনো আইডিয়া আপনার ছিল তো না, আমি জেনেছি তো অনুজদারের বই থেকে, এবং তারপরে আপনার সমস্ত জিজ্ঞাসা। আমার সব পরে কৌতূহল তো পরে হলো, তারপর তো আমি ফয়জাবাদ গেলাম, কিন্তু সেটা তো তখন তো টু লেট, সেই তো বেঁচে ছিলেন কিন্তু এই মানে আপনি যেটা বললেন যে আপনার বাবা পুরো পড়তেন, এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন, হ্যাঁ, এটা কেন জানি না মনে একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে উনি গেলেন না কেন। কি জানেন, উনি তো, আমি ভগবানজির সম্বন্ধে আর শুনেছি, উনি তো ফ্যামিলির কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাননি রাখতে, কারণ রাখলে বোধহয় তারা হই হই করতো, বলে দিত, ওকে বেরিয়ে আসতে হতো, সেটা উনি চাননি, উনি লুকিয়েই থাকতেন। বাবা আরেকটা জিনিস হয়েছে, ওই যে ওয়ার ক্রিমিনাল ট্যাগটা দিয়ে দিল, এটাও বলতেন, মাঝে সাঝে একটা দুটো কথা বেরোতো, ওয়ার ক্রিমিনাল ট্র্যাকটা দিয়ে দিত, তো তখন আমার মানে জিজ্ঞেস করতে পারতাম যে ওয়ার ক্রিমিনাল ট্যাগ দিল তো কি হলো, তাতে কি এসে গেল, উনি তো নেই। ওকে তো লোকে, আমরা তো ভাবছি কোথায় চলে গেছেন, মানুষটা হারিয়ে গেছে, নেই আর, ধরেই নিচ্ছি। কিন্তু এইটা তো তাহলে আপনার এটা কতটা শুনে, না হলেও হয়তো উনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, সবসময় তো এতটা সময় পেরিয়ে গেছে, সবসময় মানে একটা যুদ্ধ ভাব, সে মানুষ যদি অ্যাক্সিডেন্টেই কোথাও মারা যায়, আমরা তো খবরও পাবো না না, তিনি তো লুকিয়ে থাকছেন, তাহলে ওয়ার ক্রিমিনাল ট্যাগ দিয়েছে, তাড়াতাড়ি লুকিয়ে আছে, তাহলে যদি তার কোনো শরীর খারাপ হয়, শরীর খারাপ মানে মানে লুকিয়ে থাকে, তাহলে তিনি নেই, ধরে নি, তাকে আর কেউ কোনোদিন দেখতে পাবে না। অ্যাকচুয়ালি জীবনটা তো তাই হলো, উনি যে ফিরে এসেছেন 50 সালে, সেটা তো জানি না, বাবাও তো কিছু বলেননি। আমাকে আরেকজন ভদ্রলোক, এটা তোমরা হয়তো দেখে থাকবে, একজন ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ছিলেন বিমল নন্দী। আচ্ছা, হ্যাঁ, উনি একসঙ্গে জেলে গেছিলেন, তো সেই জেলেতে উনি নাকি নিজেও সন্ন্যাসী টাইপেরই হয়ে যান ভদ্রলোক, বিয়েতেও না, উনি বিয়ে করেননি। হ্যাঁ, তো উনি নাকি মানে খোঁজ করছিলেন সুভাষচন্দ্রের, বোধহয় ওইরকম চলে যাওয়ার জন্য ওর বিশ্বাস হয়নি যে উনি নেই, উনি নাকি ওই সব আঁকড়া ফাঁকড়াতে গিয়ে খোঁজ করতেন। তো কবে বাবা উনি কুম্ভ মেলায় গেছে, সেইখানে দেখেন যে একজন ভদ্রলোক সাদা জামা কাপড় পরে, সাদা ধুতি, সাদা ফতুয়া এসব পরে, একটা উত্তরীয় নিয়ে কি সব পড়ছেন তিনি। আমি বিমাননন্দীকে যিনি ইন্টারভিউটা দিয়েছে, তারপরে নাকি সেই ভদ্রলোক বলেছেন উনি নাকি ঘুরঘুর করছেন সেখানে, ওনার বোধহয় আশেপাশ থেকে দেখে মনে হয়েছে যে সুভাষচন্দ্র। তখন নাকি তিনি নিজেই বলেছেন, বিমল তুমি কি কাউকে খুঁজছো? তখন গলা শুনে ওনার মনে হয়েছে তো পেয়ে গেছে একে, তখন তিনি প্রণাম করে বলেছেন যে আপনি কোথায় আছেন, তখন উনি বলেছেন কোথায় লুকিয়ে আছে। তো তারপর থেকে আর কি বিমল নন্দী রেগুলার ওই ফাইজাবাদ আর ওই সব জায়গা যেখানে যেখানে থাকতেন উনি যেতেন, গিয়ে উনি থাকতেন না ওর সঙ্গে, উনি ধর্মশালায় থাকতেন। এরা তো সব সাধু পুরুষ হয়ে কষ্ট করতেও পারে, হ্যাঁ, ধর্মশালায় নাকি থাকতেন। তো ওনাদের কাছ থেকে নাকি উনি যখন শরীর খারাপ হয়, উনি মানে ভাবছেন আমি মারা যাব, তখন উনি ওর ভাগ্নেকে ডেকে বলেন যে জানো তো এরকম এই ব্যাপারটা, আমি যদি খবরটা না বলে যাই তাহলে আমি অন্যায় করব। তখনই বলেছেন যে উনি বেঁচে আছেন এবং আমি ওর সঙ্গে দেখা করেছি, আমার সঙ্গে দেখা হয়েছে, উনি সব গল্পটা ভাগ্নেকে উনি বলে দিয়ে, উনি কিন্তু আজকাল যেটা ইন্টারভিউটা দিয়েছেন উনি দিয়েছেন। তো ওই ভদ্রলোক আমাকে যেটা বলছেন যে
আপনার বাবা জানতেন কিন্তু বলেননি কাউকে। মানে এটা কি বিমল নন্দীর সঙ্গে আপনার কথা হয়েছে? না বিমল নন্দীর, না বিমল নন্দীর ভাগ, আচ্ছা আচ্ছা যিনি আচ্ছা মানে বিমল নন্দীর মানে মামা বলতে। আচ্ছা 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 তা এই ভদ্রলোককে উনি বিমল নন্দী বলে যান যে সুভাষচন্দ্র বোস মারা যাননি, উনি আছেন, বেঁচে আছেন এবং এই দেশেই আছেন, লুকিয়ে আছেন। কিন্তু আমি যদি কথা তোমায় বলে না যাই কাউকে তাহলে আমি অন্যায় করব। উনি যে দেশে ফিরেছেন, দেশে আছেন, সেটা আমি তোমাকে জানিয়ে গেলাম। এবং উনি নাকি মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গে ওই ফাইজাবাদে থাকতেন, ওনার বাড়িতে থাকতেন না, কিন্তু উনি থাকতেন এতে মানে অন্য কোনো জায়গায় ধর্মশালায় থাকতেন। এবং শুধু তাই না, ওনার যে খবরটা সত্যি কি মিথ্যে বলতে পারবো না, উনি বলছেন যে ওই একটি ছেলে ছিল, ভগবানজি তো অসংখ্য চিঠি লিখতেন, অসংখ্য চিঠি। ওই চিঠি তো সব পাওয়া গেছে না, সেই চিঠিগুলোর মধ্যে তো অদ্ভুত অদ্ভুত সব কথা। মাঝে একটা সব ঢেউ উঠলো যে উনি অবাঙালি, ওই সন্ন্যাসী, ও একটা অবাঙালি লোক, ও কাকে খুন করে লুকিয়ে আছে, তার নামও এরা বের করে দিয়েছে। তারপরে দেখা গেল ওই রীতা ব্যানার্জি যিনি আছেন না ওখানে, তাকেও উনি চিঠি লিখেছেন, হিন্দিতে লিখছেন, কিন্তু চিঠিটা হিন্দি অক্ষর, কিন্তু চিঠিটা বাংলা। তো উনি লিখছেন সুতরাং, তো সেই চিঠিটা আমরা দেখেছি গিয়ে। তো সেই সুতরাংটা দেখে আমার বোন বলছে, দিদি শোনো, সুতরাং বলে কোনো কথা হিন্দিতে হয় না, এটা বাংলাতে একমাত্র। হ্যাঁ, উনি অবভিয়াসলি বাংলা কথায় লিখছেন, সুতরাং বলে কি একটা রীতা ব্যানার্জি চিঠিগুলো সব দিয়েছেন, আমরা সব ছবি টবি তুলে এনেছি। তারপর লিখছেন, তুমি কলকাতা গেছো, সোনামুগের ডাল আনবে। সোনামুগের ডাল তো বাঙালিরা খায়, অন্যরা খায় না সোনামুগের ডাল। খেতে পারে কিন্তু মানে নিয়ে আসতে বলছে, হ্যাঁ, এতটা মানে একটা জিনিসের প্রতি ভালোবাসা, সেটা বাঙালির পক্ষে, হ্যাঁ খুব মানে খুব যে বাঙালি। রীতা ব্যানার্জিকে মুখটুক দেখাতেন। আমি যখন বললাম আপনি দেখেছেন নেতাজিকে, উনি বলেন না, আমি নেতাজিকে দেখিনি, আমি ভগবানজিকে দেখেছি। তো আমি মানে ব্যাপারটা তো দাঁড়াচ্ছে একই একই। ইদানিং বলেন হ্যাঁ একই, মুখ খুলেই দেখা করতেন উনি ওদের সঙ্গে। তো তারপর ওকে চিঠিতে এরকম সব ওকে বলেছে যে বাবা আমি যদি রান্না করে আনি আপনি খাবেন? তো বলছেন, হিন্দিতে বলেছেন, তুমি কি রাঁধতে জানো? তুমি শুক্তো বানাতে জানো? তুমি ঘন্ট বানাতে জানো? তো বলেছে পারবো। তো বলে ও নাকি রান্না করে নিয়ে গেছে। উনি খুব খুশি হয়ে খেতেন, মানে উনি ভীষণ খাওয়ার ব্যাপারে ভীষণ বাঙালি ছিলেন। মানে একটা অবাঙালি কোন সাধুর পক্ষে কি এই জিনিসটা আবদার করাটা খুবই মানে ভাবনারও অতীত। তারপরে আমরা তো চিঠিগুলো দেখলাম, হিন্দি তো আমরা পড়তে পারি, আমিও পারি, আমার বোনও পারে, কারণ ও সংস্কৃত পড়েছে, আমি হিন্দি পড়েছি। পরবর্তীকালে বিলাল যখন হস্তরেখা বিশেষত্ব উনি ম্যাচ করেছিলেন অশোক ট্যান্ডনের কাছে চিঠিগুলো বসে বসে পড়ছি আমরা, সারা সন্ধ্যে সেদিন ওইখানে, মানে উদ্ধার করতে তো একটু সময় লাগে। তবে রীতা ব্যানার্জিও দেখিয়েছেন চিঠিগুলো, তো ছবি তুলে এনেছি, চিঠিগুলো আছে, কিন্তু ওই বড় বড় করে দেখতে হবে। ফোনের মধ্যে তো একটু ছোট্ট ছোট্ট চিঠি, সেগুলো সব বড় করে পড়তে হয় পুরো, তো সেগুলো আর আমার পড়া হয়নি। মানে চিঠিগুলোতে বোঝা যায় উনি বাঙালি। তো ওই যে থিওরিটা মাথায় ঢুকলো যে ও একটা খুনি টুনি, ওটা বাজে কথা, উনি বাঙালি ছিলেন, ওর সব ভেসগুলো বাঙালিদের মতনই ছিল। তারপর বাংলা বই তো পাওয়া গেছে অসংখ্য, রবীন্দ্র রচনা বলি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সব বইয়ের কালেকশন ভীষণ, মানে ইংরেজি শেক্সপিয়ার থেকে আরম্ভ করে এই জিভেলস, উডহাউস, মানে বই ফই নিয়েই থাকতেন, ভীষণ বই। আমাকে এটাও শুনেছি, আমাকে শক্তি সিং জির আমি ইন্টারভিউ করেছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে নেতাজি সম্পর্কিত সারা পৃথিবীতে যদি কোনো ম্যাগাজিন, কোনো লিফলেট, মানে একটা কাগজে যদি নাম বেরোয়, সেই জিনিসটা ওনার কাছে পাওয়া যেত, ভগবানজির কাছে সেই জিনিসটা পাওয়া যেত। সমস্ত ওই কেস গুলো যে হয়েছে না, শাহনওয়াজ কমিটি, খোসলা কমিশন, সব ছিল ওর কাছে, সেগুলো তো সব পাওয়া গেছে ওর জায়গায়, সেগুলো তো উনি পুড়িয়ে দেননি। কিছু কিছু চিঠি শুধু বাড়ির লোকের মধ্যে, শেষ দাদাভাই বেঁচে ছিলেন সুরেশপুর, ওনার সঙ্গে উনি দেখা করেনি, উনি ওকে চিঠি লিখছেন। একটা চিঠি পাওয়া গেছে, পরম পূজনীয় শেষ দাদা বলে লিখেছেন, এবং ওকে বলে দিয়েছেন তুমি কিন্তু কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করো না, তুমি এসো না। তো কারণ ওই থ্রু ওই উনি যে ডিসেনশন রিপোর্টটা লিখলেন, ওই সুনীল কৃষ্ণ গুপ্ত বলে এক ভদ্রলোক, তিনি
তিনি যেতেন, তিনি একজন ফলোয়ার, তো ওখানে তার থ্রু দিয়ে দিয়ে সব খবর গুলো পেতেন শেষ দাদা ভাই। উনি নাকি আবার বলতেন, তোমরা যাচ্ছ একটু ইলিশ মাছ নিয়ে যাবে, সুবি খেতে ভীষণ ভালোবাসে। মানে সুরেশ বোস বললেন, ছোট ভাই তো, আমি তো যেতে পারছি না, বলছে তুমি কোনোদিন আসবে না আমার কাছে। আচ্ছা, এই মানে আপনারই পরিবারের কারোর সঙ্গে তার চিঠিতে কথাবার্তা হচ্ছে, কিন্তু এখন আপনারই একমাত্র শেষ দাদা ভাই। কিন্তু এখন আপনার পরিবারে অনেকে দাঁড়িয়ে মানে গুমনাই বাবা বা ভগবানজিকে বিশ্বাস করতে চাইছে না, এবং কিছুতেই করবে না, না করবেন। ওই জন্য তো আমার সঙ্গে সব রাগ হয়ে গেছে। সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, এবং এমনও অনেক পরিবারের মানুষকে দেখতে পাচ্ছি যারা ধরুন আগে বিশ্বাস করতো না প্লেন ক্র্যাশের কথা, কিন্তু আজ তারা হঠাৎই দেখছি বিশ্বাস করতে শুরু করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছেন যে অস্থিময়টাকে ফিরিয়ে আনার জন্য জাপান থেকে। তো এইটা গিয়ে কোথাও একটা নেতাজি যারা ভালোবাসে নেতাজিকে বা পড়াশোনা করে, অদ্ভুত ব্যাপার। যেমন চন্দ্র বোস তো খুব ওকে নিয়ে নাচলো, ডিক্লাসিফিকেশন, আমার বাড়িতে এসে উনি মিছিলও করেছিলেন রাস্তায়, জয়ন্তীদি তোমার বাড়িটা বড় আছে, একটু লোক টোক আসবে, আমরা সব একটা মুভমেন্ট করি, ডিক্লাসিফিকেশন, প্লেন ক্লাস হয়নি, বেশ করো। তো আমি বলি, হ্যাঁ, সুভাষচন্দ্র বোসের জন্য আমার বাড়ি সবসময় আছে। আমি নিজেও তো ছোটবেলা থেকে মানে দেখিনি তাকে, কিন্তু শ্রদ্ধা তো খুবই করি। ওরকম একটা মানুষকে শ্রদ্ধা না করে অবশ্যই। তো এমনি ওনার জন্য ঠিকই আছে, তুমি বলো। সে বাড়িতে প্রচুর লোক আসতো তখন, ডিক্লাসিফিকেশনটা হবে ওই করে, চন্দ্র যা হোক করে টোরে সেটা করে তো মোদিকে গিয়ে অ্যাপ্রোচ, তখন তো মোদিকে অ্যাপ্রোচ করলো, ও বোস ফ্যামিলির স্পোক্সম্যান হলো। তো করে রাস্তাতে সব অর্গানাইজ করে একটা প্রসেশন আমরা দেখেছিলাম টিভিতে, সেই প্রসেশনে সব ছিলাম আমরা, মানে সেই প্ল্যাকার্ড ধরে যে প্লেন ক্র্যাশ হয়নি। এখন সে বলছে হ্যাঁ প্লেন ক্র্যাশ হয়েছে। হ্যাঁ, এটাই আর কি, মানে এটা খুবই অদ্ভুত লাগে। এইটা মানে যখনই আমরা এটা ভাবি তখন আমরা খুবই মানে কাকাবাবু অনেকদিনই কংগ্রেস জয়েন করেছেন, উনি চিরকাল ওদের সাপোর্ট করছেন। সেটা কেন করছেন উনি জানেন, করেছেন সেটা উনি জানেন, কিন্তু আমার বাবা তো মানে মর্টিফাইড বলেছিলেন, কংগ্রেস থেকে ওকে এমন ভাবে তাড়িয়ে দিল, তারপর শিশির কি করে কংগ্রেসে গেল, বলে বলে মানে কান পচিয়ে দিতেন আমার। আচ্ছা, আমি একদিন থাকতে না পেরে বললাম, আচ্ছা উনি একটা বড় মানুষ, একটা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, যথেষ্ট বয়স হয়েছে, আপনি গিয়ে কি আপনি বলতাম না কি, আপনি বললে সে শুনবে যে তুমি কংগ্রেস কেন জয়েন করলে? সে মাথায় ঢুকেছে তার, সে করবে। মানে কোথাও কি তার একটা অনুতাপ হতো যে বাবার হতো, মানে যেখানে রাও কাকাকে ওরা এরকম করলো, সেখানে তুমি গিয়ে কংগ্রেস জয়েন করলে, এটা কি করলে তুমি, মানে ভীষণ দুঃখ পেতেন আর কি, ভীষণ দুঃখ। বড় ভাই হিসাবে কোথাও গিয়ে একটা অনুতাপ হতো, কিন্তু বলতে পারেননি, বলবে কে শুনছে কার কথা। মানে আপনি যখন এই কথাটা আজকে বললেন এবং পুরোটাই রেকর্ডিং, যে আপনার বাবা পড়তেন যেহেতু বইগুলো, তো এটা একটা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে উনি নিশ্চয়ই জানতেন ব্যাপারটা, কিন্তু কেন গেলেন না সেটা আজও আমাদের কাছে জানার আর কোনো সুযোগ নেই, যেহেতু উনি এখন নেই পৃথিবীতে। বাবা কেন গেলেন না সেটা আমার নিজের মনে হয়। হ্যাঁ, আপনার ধারণাটা একটু জানার। আমার ধারণাটা হচ্ছে বাবা বোধহয় বুঝতে পেরেছে যে উনি ঠিক ফ্যামিলির সঙ্গে কানেকশন রাখতে চান না, তো যদি রানাটা বাবু যদি অপছন্দ করেন তাহলে আমি সে কাজ করব না। আচ্ছা, এই নিয়ে বিষয় আর একটা, মানে ভীষণ একটা বাবার ছিল, মানে সে ভীষণ যাকে বলে অনুগত, উনি চান না তাহলে আমি জোর করব না। উনি কারণ ওই একদিন বললাম, ওই যে ওয়ার ক্রিমিনাল ট্যাগটা দিয়ে দিল, তো আমি ভাবলাম ওয়ার ক্রিমিনাল ট্যাগটা দিয়ে দিল তো কি হবে, লোকটা তো নেই, আমি তো ভাবছি সে নেই, তিনি জানতেন যে আমার নিজের বুদ্ধিতে তখন তো আমি জানি না এসব, তখন তো আমি ভাবছি সে লোকটা, আমার ধারণা বোধহয় রাশিয়া টাশিয়া চলে গেছেন, আবার ভাবছেন যুদ্ধ করবো, করতে গিয়ে হয়তো কোনো অসুখ করেছে, এত শরীর খারাপ ছিল ওনার, নানা রকম রোগ ছিল, তো ভুগেছেন তো বেচারা, তো হয়তো কিছু হয়ে গেছে, কেউ হয়তো দেখবারও ছিল না, উনি হয়তো মারাই গেছেন, আমরা হয়তো কেউ জানতেই পারলাম, মানুষটা হারিয়ে গেল ওই জীবনটা থেকে, আমার সেরকম একটা ধারণা হয়েছিল। কেউ তো কিছু বলে না, তো বাবা এরকম একদিন হঠাৎ বললে ওই যে ওয়ার ক্রিমিনাল ট্যাগটা দিয়ে দিল, তো আমি মনে মনে বললাম, তো দিল সে তো নেই, তাহলে
কে ধরবে ওকে, সে যদি পৃথিবীতে না থাকে। লেনিন ক্রসটা না, কিন্তু এই জায়গা থেকে আমি যেটা বলছি সেখান থেকে এটা কনক্লুশন আসা যায় যে ওয়ার ক্রিমিনাল লিস্টে ওনার নাম থাকার জন্যই হয়তো উনি বেরোতে চাননি, বা উনি সেটা হয়তো আপনার বাবার ধারণা ছিল। হ্যাঁ, বাবা বোধহয় বুঝতে পেরেছিলেন যে ওইসব কারণে উনি লুকিয়ে আছেন, এত আমরা গেলে মুশকিল পড়বো, ওকে বিপদে ফেলবো, দরকার নেই। কারণ পুলিশ তো পেছনে ছিল না, সেটাও তো ছিল 1970 অব্দি স্নুপিং করেছে। আপনার পরিবারের ওপর স্নুপিং হয়েছে, যা মানে ডিক্লাসিফাইড ফাইল থেকে আমরা জানতে পারি। মানে ইয়াং বয়সে তো পড়েইছে, বাবার তো অনেক এক্সপিরিয়েন্স সেগুলো ছিল। বাবা অনেক চিঠিপত্র চালাচালি করতেন, মানে যেসব চিঠি বোধহয় জাপান থেকে আসতো বা কিছু দাদাভাইকে খবর দেবেন, সে চিঠিপত্র নিয়ে গেছিলেন কুনুর জেলে। কুনুর জেলে দেখা করতে তো দিত না, আমার বহু দূরে। কারণ নেতাজির কথা বলতে গেলে আমার দাদুর কথাটাও তো এসে যায়। তো ভাইকে সবসময় মানে ভালোবাসতেন শুনি। তো মনে হয় ওই যে বলছি না আমি সুভাষ বলছি জাপান টাপান থেকে, উনি তো আর জেলে বসে শুনতে পেতেন না। তো কিছু কিছু কাগজপত্র আসতো বোধ হয় ওখান থেকে, এবং সেগুলো বোধ হয় ঠাকুমার কাছে থাকতো আমার মনে হয়। কারণ আমি একটা জানি, যখন আমার সেজ কাককে জেলে মানে করলো, উনি কলেজ যাচ্ছিলেন, হঠাৎ করে বাড়িতে আমার পিসিমা বলেছে, মা দেখো সমস্ত বাড়ি থেকে তখন দেখা যেত যে মানে বাগান ছিল সামনে উডবান পার্কে, আবার পুলিশ ঘিরে ধরেছে। মা দেখো পুলিশ। তখন নাকি ঠাকুমা নাকি দৌড়ে দৌড়ে মানে নিজের আলমারি খুলে কি সব কাগজ টাগজ বার করে 3 তলায় চলে গেছেন। বাবা 3 তলায়, বাবাকে গিয়ে বলেছেন অশোক, সেটা মার কাছেও শুনেছি, শিগগিরে কোনো পোড়াও। তো বাবা বাথরুমে ঢুকে গেছেন, কারণ অ্যারেস্ট করলে বাড়ির কেউ থাকলে তাকে সই করতে হবে, মানে বাবাই বড়, আর মেজো কাকা তখন বিদেশে পড়তে গেছেন, তিনি ছিলেন না, কাজে বাবাই ছিলেন। তো বাবাকে সই করতে হবে, তো কি বলবে, পুলিশ এসে তাড়া দিচ্ছে, দেখো অমুকে নাকি হাত কাড়া পড়ে 1 তলায় বসিয়ে রেখে দিয়েছে। তো বাড়ির লোকেরা বলছে দাঁড়াও, উনি চান করতে গেছেন। তো মানে বাবা বলছেন আমি সে পুড়িয়ে করতে পারছি না, আর ওপরে বাথরুমের জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, মানে কাগজ পুড়তে তো সময় লাগে, সে ভেতরে ঢুকিয়ে মানে কাগজ পেলে তো অ্যারেস্ট করবে, বাবাকে ঠাকুমাকে কি করবে, ঠাকুমাকে হয়তো করতো না, বাবাকে অ্যারেস্ট করতো। তো মানে ওইরকম সব ব্যাপার ছিল আর কি। সেটা একটা ঘটনা ঘটেছিল। তারপরে নাকি মানে কাকাবাবুকেও, উনি কলেজ যাচ্ছেন একটা শার্ট আর একটা ধুতি পরে, তখনকার দিনে সেই লম্বা লম্বা শার্ট আর ধুতি পরতো, সব ইউরোপিয়ান জামা কাপড় পরতো না। তো সেই করে তো নিয়ে গেল সেই লাহোর জেলে, ভীষণ ঠান্ডা। তো কি বুদ্ধি করে আমার মেজো পিসিমা একটা উপর থেকে একটা শাল ফেলে দিয়েছিলেন, মানে ওই যে বাড়িতে এত অ্যারেস্ট হতো দেখতেন, তো তারও বিয়ে হয়নি, তার আগে তো দাদাভাইকে জেলে পুরেছে। কাজে ওনার খানিকটা অভ্যেস ছিল দেখা, যে বাড়িতে পুলিশ আসছে, জেলে নিয়ে যাচ্ছে। উনি একটু বড়ও ছিলেন, উনি আমার মার বয়সী ছিলেন, তো বেশ ভালো মতন মনে আছে। তো উনি আমাকে কিছু কিছু গল্প করেছেন, এইসব গল্প। তো যাই হোক, সেই সব তারপর নাকি তো কাকাবাবুকে নিয়ে চলে গেছে, বাবাকে বোধহয় সইটি করতে। তারপরে যখন দাদাভাই তো তখন জেলে, তো সেই দাদাভাইকে কিছু কাগজ পৌঁছবার ছিল। দাদাভাইয়ের জেলটা যখন হলো, তার কারণটা ওরা বলেছিল ব্রিটিশ ফাইলে যে জাপানিজ কন্ট্যাক্ট। তো সেই কন্ট্যাক্ট জাপানিরা ওই রিসার বাড়িতে যেত, গিয়ে তারা ওইখানে কাগজপত্র দিত, ওইখানে আলোচনা করতো। আচ্ছা, মানে উডবান পার্কের বাড়িতে তো তাদের ধরবে, উনি তো তখন যে জাপান টাপানে যখন তো সব বুঝতে পেরে গেছে যে উনি পালিয়ে গেছেন জাপানে, সেখান থেকে উনি যুদ্ধ করবেন, তখন তো জানাজানি হয়ে গেছে। তো আমার ধারণা কিছু কাগজপত্র থাকতো ঠাকুমার কাছে, এবং ঠাকুমার সাথে দাদাভাইকে পাঠাবেন বলে জেলে বাবার হাত দিয়ে পাঠাচ্ছিলেন। তা জানি না, এইগুলো আমিও জিজ্ঞেস করিনি। তো শুনেছি যখন ট্রেনে বাবা উঠছেন, বাবা আর আমি আর আমার একজন পিসিমা, সেজ পিসিমা, সে তখন ওই 14-15 বছর বয়স হবে। আমার কিছুই মনে নেই, এটা আমার শোনা পুরো না, ওই 2 বছর বয়স আর কি মনে যাবে, 1944। তো বাবা নাকি ট্রেনে উঠেই বলেছেন মাকে পেছনের পাশের বগিতে টিকটিকি যাচ্ছে, টিকটিকি যাচ্ছে, টিকটিকি মানে ডিটেকটিভ পেছনে, মানে মাকে ফলো করছে।
তো করতে তারপর নাকি বাবা বিচলিত হয়ে গেছে, কাগজপত্র ছিল, বলছেন কি করি বলো তো, জয়ন্তীর ওই ল্যাক্টোজেনিটিনের মধ্যে ঢুকিয়ে দেবো। তো মা নাকি আচ্ছা চোখ পিট করে বলেছেন না চুপ করে থাকো। পরে আমার মা যেটা গল্প করেছেন যে মানে পিসি তো যখন ইয়াং, সে তো দেখে ফেলবে কিসব কাগজ টাগজ দাদারা লুকোচ্ছে, ছেলে মানুষ, সে তাকে যদি যেটা সে যদি বলে ফেলে, হ্যাঁ যদি পাশেই যাচ্ছে ডিটেকটিভ, সে যদি কিছু বলে ফেলে, তো তাই ভাবছিলাম যে মানে মাও মানে বেশ মানে ওই বুকে ফেললেন। নেতাজি যাবার ব্যাপারটা তো কোনদিন কাউকে বলেননি, বয়সটা তো কমই ছিল, তো এখানেও তাই। তো সেই সব কাগজপত্র মা বাবাকে ওরকম করেছেন করে মানে বলতে চেয়েছেন এরা ঘুমোক, মানে আমি তো বুঝতাম না, মাথায় তো নেহাতি ছোট, কিন্তু তখন নাকি যখন সব পিসি মা ঘুমিয়ে পড়েছে তখন মা সে তখনকার দিনে তো সে কিছু দিত না, বেড বালিশ বার করেছেন, করে সে হোল্ডার নিয়ে যেতে হতো। আচ্ছা তো সে বালিশটা বার করে বালিশটাকে খুলেছেন, খুলে পড়েছেন কাগজগুলো দাও, সে তুলোর মধ্যে কাগজ সব ঢুকিয়েছেন, ঢুকিয়ে আবার সেলাই মেলাই করে বালিশটা ঠিকঠাক করে আবার সে ঘুমিয়ে পড়েছেন। আমি ভাবছিলাম একেবারে এখন মনে হয় টু লেট, আর হবে না, যে তুমি সেলাই পত্রের জিনিসপত্র তুমি নিয়ে ক্যারি করছিলে। মানে এটা এখনকার সময় দাঁড়িয়ে ভাবাটা খুবই হ্যাঁ মানে তুমি দুর্বোধ্যকর। মানে আমরা কোথাও গেলে তো আমরা সেলাইয়ের জিনিস নিয়ে যাই না না, আমার জিনিস ছিঁড়বে কি বালিশ খুলতে হবে, বালিশ ফালিশ নিও না, মানে আমরাও তো বেরোই কোথায় কত মানে আপনি বলতে চাইছেন যে এটা একটা প্র্যাকটিস হয়ে গেছিল হয়তো কোথাও আপনার মায়ের মাথায় কি ঢুকেছিল, মা সে গুছিয়ে গেছে, মানে কিরকম রিসোর্সফুল। আমি ভাবছি মানে বয়সটা তো তার কত বয়স, আমার 2 বছর মানে মা 22 বছরের, আমার মার 20 বছরে আমি জন্মেছি, তো মা তখন 22 বছরের, সেও মানে ছেলে মানুষই, তো সে বার করে সে নিয়ে গেছেন। আচ্ছা তারপরে মজার ব্যাপার, যখন দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছেন, এইটা জিজ্ঞেস করা হয়নি, দাদাভাই নাকি বলছেন দেখা করবো না, ভীষণ খেপে গেছেন, তখন পিসিকে আর মাকে বডি সুইচ করেছে। তো এটা জিজ্ঞেস করা হয়নি যে তখনকার দিনে কি মেয়ে পুলিশ ছিল না ছিল না। দাদাভাই ভীষণ অপমান, আমার বাড়ির বউকে আর মেয়েকে, মেয়েও ইয়াং বউও ইয়াং, তাদের বডি সার্চ করেছে, খুব মানে অসন্তুষ্ট, মনক্ষুণ্ণ হয়েছে, আমি দেখাই করবো না। উনি নাকি দূরে দাঁড়িয়ে আছেন ঘর থেকে বেরিয়ে, আর বাবা মারা মানে আরেকটা কোণে দাঁড়িয়ে আছে, মানে দেখা করতে পারছেন না। এদিকে বাবা তো সেসব কাগজপত্র নিয়ে গেছেন, আর সে ডিটেকটিভটা গিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। আচ্ছা হ্যাঁ কিন্তু বাবা বুঝতে পেরে গেছেন। আমি সেটা ভাবি এখন যে কি করে বুঝলেনটা কি করে আপনি, যে মানে এরকম বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা গেছেন বলেই হয়তো তারা কিছু বোধহয় সেন্স করতে পারতেন। তো তখনকার বাবা একটা কথা বলছেন যে শিশির বোকামি করেছিল, শিশিরকে যে ধরলো শিশির বোকামি করেছিল। আমি বললাম কেন বোকামি করেছিল, কেন সেটা জিজ্ঞেস করেছিলাম, কারণ কাকাবাবু জেলে যাওয়াটা মানে পরে জিজ্ঞেস করেছি, কেন সেই ঘটনাটা তো আমিও তখন ছোট। তো একটা জিনিস আমার মনে আছে, আমি পুলিশ দেখলে ভীষণ চটে যেতাম, কারণ পুলিশ কাকাবাবুকে ধরে নিয়ে গেছে, আমি দেখেছি সেটা। তো সেটা বোধহয় মনের মধ্যে একটা হয়েছিল, কারণ আমি তো তখন একা বাচ্চা, কাজেই সবাই মিলে আমাকে নিয়ে খুব মানে মজা করতো আর কি। আর উনি ডাক্তারি পড়ছেন, বাচ্চাদের বোধহয় স্পেশালাইজেশন শিশু চিকিৎসক, মানে ডাক্তারি পড়তেন বলে বোধহয় একটা সেই ইন্টারেস্ট ছিল, শরীর খারাপ হলে কিছু হলে। তো সেটাও বোধহয় একটু মনের মধ্যে হয়েছে, খুব রাগ রেগে যেতাম পুলিশ দেখলে, মানে ভীষণ এক্সাইটেড হয়ে যেতাম কোথাও বাবা মা নিয়ে গেলে। তো মা বলতেন হ্যাঁ, মা আবার আমার বোনকে ভীষণ মানে এক্সাইটেড হয়ে যেত, খালি বলতো মানে মারবে ধরবে পুলিশকে, ও তো ওইটুকু নিজে ছোট্ট, ও আবার পুলিশ কি মারবে। তো যাই হোক সেরকম নাকি রিয়াক্ট করতাম। তো তারপরে সেই ডিটেকটিভকে বাবা বলছে হ্যাঁ আপনি তো আমাদের সঙ্গে এলেন, তো তার নাকি মুখটা একদম মানে কাছুমাছু হয়ে গেছে, সে ভাবেনি যে, বুঝতে পারেনি যে এটা। কিন্তু মজার ব্যাপার সেই কাগজপত্র দাদা ভাইয়ের হাতে চলে গেছিল, সেইটা আমার বোন জিজ্ঞেস করেছে যে কি করে গেল, মানে সে তো দাঁড়িয়েছিল, কি করে পাঠালেন। তো মা বলেছেন ও সে চলে গেল, বললেন না, মানে বলতেন না, ওদের ওই না বলে বলে তোমাদের জেনে কি দরকার, এসব কথা আলোচনা করার দরকার কি জানি, মানে সিক্রেট জিনিসটা সিক্রেটই রাখতেন। হ্যাঁ মানে আমরা করেছি তো করেছি, ওটা নিয়ে বলার কিছু দরকার নেই, মানে বললে তো একটা সেই গল্প লিখে ফেলতে পারতেন। মার জীবনেও তো এগুলো হয়েছিল।
দিদি একটা কথা, ধরুন মানে আপনার বসু পরিবারের অনেকেই নেতাজিকে সেই সময় সাপোর্ট করেছেন, বিশেষ করে আপনার দাদু। মানে সেই সাপোর্টটা না পেলে হয়তো নেতাজির অনেক ক্ষেত্রে অনেক কাজকর্মে অসুবিধা হতো। কিন্তু আবার যখন আমরা ধরুন ভারত পথিকের মতো বইগুলো পড়ি, তখন দেখা যায় যে যেহেতু উনি একটু আলাদা রকমের চিন্তা ভাবনা করতেন, মানে যেমন ধরুন মানে একদম নর্মাল যে জীবনযাত্রা, বিয়ে, ঘর, সংসার, এইগুলোতে উনি খুব একটা বিশ্বাসী ছিলেন না, সেটা মোটামুটি যারা নেতাজিকে নিয়ে ঘাটেন তারা ছোটবেলাটা একলাই চলে গেলেন। হ্যাঁ, একলাই চলে গেলেন এবং গুরু খুঁজছেন। একবার অনেক সময় তিনি শঙ্করাচার্যের ভাবধারায় মানে প্রেমী হচ্ছেন, আবার কখনো তিনি বলছেন যে না, রামকৃষ্ণ বিবেকানন্দ ছাড়া আমার কেউ মানে পিপাসা মেটাতে পারছে না। তো সেই ক্ষেত্রে দিক থেকে কি এই বাড়ির মানে অন্যান্যদের সঙ্গে কোথাও একটা কনফ্লিক্ট হতো না? না, ওর বাবা মা বা ধরুন আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, রামকৃষ্ণ দেবের ভক্ত, যে কংগ্রেস থেকে যখন উনি ছেড়ে দিলেন বা সেই সময়, বা ধরুন আইসিএস থেকে যখন উনি ছেড়ে দিলেন, কারণ আইসিএস এর চাকরি আমরা জানি সেই সময় তখন কনফ্লিক্ট হয়েছিল। কারণ সেটা ঠিক কিরকম ছিল? বাবা মানে জানকীনাথ বসু, ওর বাবার ইচ্ছে ছিল ছেলে আইসিএস হোক। তো উনি বললেন তুমি যাও, আমি চাই তুমি হয়ে এসো। উনি বুঝিয়েছিলেন যে তুমি আইসিএস হও, দেশেরও কাজ করো। উনি মেজদাদাকে লিখছেন যে আমি তো দুটো একসঙ্গে হয় না, আমি যেখানে দেশের কাজ করবো আবার ব্রিটিশের চাকর হয়ে আমি আইসিএস, এটা তো দুটো কনফ্লিক্টিং, আমি কি করে সেটা করব? আমার কনসিয়েন্সে বাঁধবে, আমার বিবেকে বাঁধবে। আমি দেশের কাজ করতে চাই, আমি দেশের কাজই করবো, আমি ব্রিটিশের চাকরগিরি করবো না। এটা নিয়ে কটাক্ষ করা হয়েছিল। তো অতটা পার্টনার নেই, মেজদাদার উপরই বোধ হয় একটা অন্যরকম একটা ভাব ছিল। মেজদাদার উপর সেই মেজদাদার মধ্যে কিছু একটা উনি পেতেন, আর মেজদাদাও বোধ হয় বুঝতে পেরেছেন যে এ একটু অন্যরকম, যেটা হয়তো অন্যরা সেইভাবে বুঝতে পারেন। যেমন একটা বই লেনার্ড গর্ডন লিখেছে না, বোস ব্রাদার্স বলে, তো ব্রাদার্স এগেইনস্ট দ্য রাজ। তো ওখানে অ্যাকচুয়ালি উনিই বেশি করেছেন এবং ওনার জন্যেই কিন্তু শরৎচন্দ্র বসু হি ওয়াজ ড্রন টু ইট, কারণ ওনাকে তো উনি তো দেশবন্ধুকে কাছে গেলেন। কিন্তু আপনি যে কথাটা বলছেন, অনেকে কিন্তু তার ঠিক উল্টোটা বলে যে শরৎচন্দ্র বসুর জন্য নেতাজি এতটা দূর যেতে পেরেছে। ওটা কিন্তু ভুল, আমার কাছে ওটা ভুল, মানে আমার অ্যাসেসমেন্টে ওটা ভুল, ওটা ঠিক না। দাদাভাই প্রথমে ছিলেন না, কিন্তু দেশবন্ধুর সঙ্গে যখন উনি যোগদান করলেন তখন দেশবন্ধুকে অনেক কাজ দিতে লাগলেন না, ওই পত্রিকা বেরোতো বাংলার ফরওয়ার্ড, তো ফরওয়ার্ডের জন্যে উনি দাদাভাইকে ম্যানেজিং ডিরেক্টর করলেন, কারণ নেতাজির তো টাকা পয়সা নেই, তার জন্য দাদাভাই 4 লাখ টাকা সেই যুগে ধার করেছিলেন, কাগজটা করতে ফ্লোট করতে পয়সা লাগে, তো সে 4 লাখ টাকা ধার করেছে, রুবেন পার্কে বাড়িটা মর্গেজ করেছিল। সেটা আমি মানে পড়লাম আর কি, কারণ আমার ঠাকুর দাদার সম্বন্ধে না পড়লে নেতাজির সবকিছু, এবং ওই যে দেশবন্ধুদের মানে অ্যাট্রাক্ট করলেন, তাতে করে ইনিও তো ভীষণ বাসন্তী দেবীর উপর ভীষণ একটা মা বলে ডাকতেন, আর ওনার নিজের মা বলেছিলেন যে আমি ওকে খালি মানে জন্মটা দিয়েছি, কিন্তু তুমি ওর আসল মা। বাসন্তী দেবীর কাছে উনি অনেক আবদারও করতেন, অনেক সময় গিয়ে অনেকটা সময় থাকতেন, আবদার করতেন, ওই গিয়ে বলতেন, ওইটাও গল্প শুনেছি, এটা খুব বেশ মজার গল্প না, গিয়ে বলেছেন মা আমি খাবো, আমায় খেতে দাও, খাবার করে দাও। তো বলছেন এই কি পাগল ছেলে রে বাবা, এখন আমি কি খাবার করবো তোমার, মানে অসময়ে তুমি এসে বলছো খাবার করে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু একটা করে দাও, এরকম নাকি আবদার করেছেন। তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে করে দেবো, তুমি এসো আমার সঙ্গে, বলে উনি জানলার ধারে নিয়ে গেছেন, ওই জানলার কাছে নিয়ে গেছে, বলে ওই দেখো তাকিয়ে ওই ছাতা মাথায় দিয়ে, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ও কিন্তু তোমাকে ফলো করছে। বলছেন তুমি যতক্ষণ বসে খিচুড়ি খাবে ও কিন্তু বেচারি রাস্তায় ভিজবে, তুমি কি সেটা চাও? বাসন্তী দেবী ওকে খুবই বুঝতে পারতেন। তো তখন বলছে আহা সত্যি তো বেচারা, না ঠিক আছে করতে হবে না, আমি বাড়ি যাচ্ছি। তখন আর মানে ছেলে মানুষ ওকে ফলো করে, সে বেচারি বৃষ্টিতে ভিজছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, তাকে কাজ দিয়েছে যে ওকে ফলো করো। তো ওনার এতই মানে মনে কষ্ট হয়েছে, উনি আর খেতে চাননি, বলেছেন ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি, তোমায় করতে হবে না, আমি যাচ্ছি বাড়ি। মানে বাসন্তী দেবীকে নিয়ে গিয়ে দেখিয়েছেন তুমি যতক্ষণ খাবে দাবে এই সময় আমি করবো, এখন তিনিও দাঁড়িয়ে থাকবেন, সেটা ছেলেটা ভিজবে,
কোথাও না কোথাও মানে ওনার কষ্ট হয়েছে। হ্যাঁ, সফট কর্নার না, মানুষ হিসেবে খুব ভদ্র মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, মানুষটা খুব ভালো ছিলেন, খুব অ্যাফেকশনেট মানুষ ছিলেন। এবং সেই সব দিকে আমি এটাও শুনেছি, আমার পিসিমার কাছে কথায় কথা কাঁদতেন, আমি কথায় কথা কাঁদতেন, মানে কথায় কথা চোখে জল এসে যেত, মানে খুব আবেগটা খুব বেশি ছিল, সফট হার্টেড ছিল। তা না হলে দেশের জন্য এত মন খারাপ স্যাক্রিফাইস করা কি সম্ভব?